আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারালেন সিলেটের সুনামগঞ্জের 12 জন। এলাকায় শোকের মাতম। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত সিলেটের হকার শেড, দ্রুত সংস্কারের আশ্বাস সিসি প্রশাসকের। ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তুতামিয়া। নিউ ইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। তাদের মূল বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের রায়েরগড়ে। এবং মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন এম এ মালিক এমপি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে 18 জনের করুণ মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত 12 জন সিলেটের সুনামগঞ্জের বাসিন্দা। খাবার না পেয়ে দুর্বল হয়ে একে একে তারা মারা যান। তাদের এই করুণ মৃত্যুর খবর জানার পর থেকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জের দুর্গম হাওর পাড়ের গ্রাম তারাপাশা। এই গ্রামে শনিবার বিকেল থেকেই চলছে শোকের মাতম। ওই দিনই খবর আসে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে গ্রামের 3 জনের করুণ মৃত্যু হয়েছে। এরপর থেকে নিহতের পরিবারে শুরু হয় কান্না, যা থামছেই না। খালি বয়স ওখালাইছে আমার কানির কারণে মারিলার আরো বিয়ান পয়েন্টে বলে বাইরে রাখেন না, কারেন্টের লোড দিয়ে সিরেও দিছে না, কানিও দিছে না, পানিও দিছে না। লাস্টে আসলো তারা আনা খাইয়া ডিজেল নাকি দেখাই দিছে খাইয়া পেট বুঝলা মারা গেছে বুটোর মাঝে। চুক্তি তো আছিল এই লিবিয়া থাকি গ্রিস ফাটাইব, কথা আছিল ফাটাইব জয় স্টিমারে, বড় স্টিমারে জানাই দিছে যে বৃহস্পতিবারে বড় একটা বুরসার হইব। সেটাই জানো লিবিয়া 15 দিন আগে জানাই দিছে যে বৃহস্পতিবার বুরসার হইব, যারা যারা যাওয়া রেডি যাও, গেমে যাও। শুধু তারাপাশা গ্রামের 3টি পরিবার নয়, একইভাবে সুনামগঞ্জের দিরাই, জগন্নাথপুর ও দোয়ারাবাজার উপজেলার আরও 9টি পরিবারে স্বজন হারানোর কান্না আর শোকের মাতম চলছে। একইভাবে সাগরে বুটে প্রাণ গেছে জেলার 12 জনের। মৃত্যুর পর সবার লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে অকুল সাগরে। 8 জনের মাঝে 3 জন যা উঠছে, তারে মোবাইলও দেখাচ্ছি আমরা যে হয়েছে যে ওলাহান আজিজুলের দলালের 8 জনের মাঝে 3 জন আমরা উঠছি, আর বাকি 5 জন মারা গেছে। আর হয়েছে যে লাশ আমরা 2 দিন রাখছি, রেখা দেখা যায় গন্ধ ছুটি গেছে, কি ফসা গন্ধ ঠিকঠাক পাঠাও নাই, আমরা লাশ দইরা চলাই দিচ্ছি। শক্তির গাড়িও দোলাল দিছিলাম, দেওয়ার বাদে ইনো হয়েছে 2 বছর পরে থাকবো। হ্যাঁ, 2 বছর পরে থাকবো, মনে করো যে একটা এরিয়া আছে, এরিয়া দিব, এর ভিতরে যদি খাম কাজ করে দৌড়তো নাই, দৌড়লে চলে আনবো দিছিলাম। দেওয়ার বাদে 6 মাস বাদে একটা হঠাৎ করে চাচা ইনো থাকতে পারতাম না, যে গরু গেছিল থাকবার লাগি তারা সব তিনকু গেম উঠে দিত, কিন্তু থাকতে পারতো নাই, কোনো করতো দিদা চাইমো এই গেমু। মূলত খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অনেকেই মারা গেছেন। খাবার না পেয়ে দুর্বল হয়ে একে একে 18 জন মারা যান। এদের বেশিরভাগই সুনামগঞ্জের। 2 দিন লাশগুলো বোটে ছিল। এক পর্যায়ে লাশের দুর্গন্ধ দেখা দিলে সেগুলো সাগরে ফেলে দেয়া হয়। গ্রিসের উপকূলে ওই বোটে থাকা অন্যদের উদ্ধারের পরই মৃত্যুর বিষয়টি জানাজানি হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসন জানিয়েছেন, পরিচয় পাওয়া 12 জনের মধ্যে 5 জনের বাড়ি জগন্নাথপুর, 6 জনের বাড়ি দিরাই এবং 1 জনের দোয়ারাবাজার উপজেলায়। আমাদের জগন্নাথপুরের 5 জন সহ আরও 18 জন নিহত হয়েছে। তারপরে আমরা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব যারা আছে তাদের মাধ্যমে খোঁজখবর নেই যে ঘটনার সত্যতা আছে কিনা। আমরা উপজেলা প্রশাসন থেকে এই পরিবারগুলোর কাছে আমরা গিয়েছি, তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছি যে তারা কবে গিয়েছে, কার মাধ্যমে কিভাবে কত টাকা খরচ করে গিয়েছে বা সেখানে কিভাবে মারা গেল, এই তথ্যগুলো আমরা নিয়েছি। তো এখানে কয়েকজন দালালের নাম এবং উঠে এসেছে, তাদের ঠিকানাগুলো আমরা কালেক্ট করেছি। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দিব, পাশাপাশি এই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জগন্নাথপুর থানাকে আমরা লিখব।
এদিকে সুনামগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, তারা দালালদের নাম পরিচয় সংগ্রহ করছেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। ঝড়ে ক্ষতিগ্রস্ত লালদিঘির পাড় হকার্স মার্কেট এলাকার অস্থায়ী বাজার পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সিসিক প্রশাসক ক্ষতিগ্রস্ত শেডগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দেন। তিনি বলেন, সিলেট নগরের বিভিন্ন রাস্তা ও ফুটপাতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করেন। এতে যেমন যানজট সৃষ্টি হয়, তেমনি নগরের সৌন্দর্য ক্ষুণ্ণ হয়। এ সমস্যা সমাধানে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য লালদিঘির পাড় হকার্স মার্কেটের খালি জায়গায় অস্থায়ীভাবে শেড নির্মাণ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের সহযোগিতায় ব্যবসায়ীরা এখানে বিনা খরচে ব্যবসা পরিচালনা করছেন এবং তাদের বিদ্যুৎ বিলও সিটি কর্পোরেশন বহন করছে। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আকস্মিক ঝড়ে শেডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়ীদের কিছু মালামাল নষ্ট হয়েছে। দ্রুত সংস্কারের মাধ্যমে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি কালীঘাটের দিকে একটি বিকল্প রাস্তা বের করা এবং ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিদর্শনকালে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ একলিম আবেদিন, নির্বাহী প্রকৌশলী পূর্ত রজিউদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকাস্ত, মোহাম্মদ মাহবুবুর রহমান সহ হকার সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শিল্পনগরী ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তুতামিয়া। রোববার ছাতক শহরে একটি পার্টি সেন্টারে ছাতক প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই অভিমত ব্যক্ত করেন। ছাতক উপজেলার কৃতি সন্তান ভাতগাঁও ইউনিয়নের সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান, লন্ডন বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারির স্বত্বাধিকারী, হায়দরপুর নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মরহুম আলহাজ গিয়াস মিয়ার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতামিয়া তার ভাইয়ের মতো মানুষের কল্যাণে কাজ করতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ব্যক্ত করেন। তিনি অবহেলিত দক্ষিণ ছাতক সহ শিল্পনগরী ছাতক উপজেলাকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ সহ তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে দেশ বিদেশের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা, ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুনুর রশিদ, সহসভাপতি বদরুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু সহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও ছাতক প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। নিউ ক্যাসেল ফ্রেন্ডস ক্লাব এবং নর্থ ইস্ট ব্রাদার্স গ্রুপের যৌথ উদ্যোগে সিলেটের রায়নগরের দর্জিবন্দে অসহায় 2 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। খাদ্য উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন এই দুটি ক্লাবের অ্যাডমিন দিদার হোসেন রাব্বি ও মেম্বার জুবেল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়নগর দর্জিপন্থ বসুন্ধরা এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী দেলোয়ার হোসেন রাজা, বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মইনুল ইসলাম নাদিম, সহসভাপতি ফজলুর রহমান রনি, তরুণ সমাজকর্মী জিসান, রাফি, ফেরদৌস, হাসান সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা রাব্বি ও জুবেল এবং ইংল্যান্ডে বসবাসরত তাদের সকল বন্ধুদের এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পরে সবার মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এই ধরনের আয়োজন আমরা ইংল্যান্ডের মাটিতে করিয়া থাকি, বাট ইংল্যান্ডের মাটিতে আমরা মসজিদ, মাদ্রাসা যেগুলো আছে ওগুলার মাঝে আমরা বা কমিউনিটির যেগুলা হেল্প লাগে ওগুলা কাজে আমরা এই দুইটা গ্রুপ একত্রিতভাবে সবসময় মানুষের পাশে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি বিশেষ স্পেশালি দেশে আইসি এবং আমার অনেক ফ্রেন্ড সার্কেল আইসেন দেশও, তো যার কারণে চিন্তা করলাম আমরা এই দুই গ্রুপে মিলিয়া কিছু আমরা এই গ্রুপে প্রায় 1700 মেম্বার আছে, তো সকলের সাহায্য সহযোগিতায় আমরা একত্রিত কইরা আজকে গরিব দুঃখী অসহায় মানুষের কাছে একটু যাতে হাসি ফুটাইতাম পারি ও চেষ্টাটা আমরা করছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। নিউ ইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। তাদের মূল বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের রায়েরগড়ে।
এবং মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন এম এ মালিক এমপি। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। নিউ ইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রোববার রাতে উডসাইড এলাকায় একটি গার্বেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাত্র ১৯ বছর বয়সী নিশাত জ্যামাইকা অঞ্চলের একটি পার্কিং গ্যারেজে পার্ট টাইম কাজ করতেন। ছোট বোনের জন্য কেক কিনে বাড়ির পথে ছিলেন তিনি। সেই পথেই দুর্ঘটনার শিকার হয় কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে। তাদের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের রায়েরগড় এলাকায়। নিশাতের বাবা হেলাল আহমেদ জানান, স্থানীয় সময় মঙ্গলবার জোহরের নামাজের পর কুইন্সের উডসাইড এলাকার বাইতুল জান্না মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে নিউ জার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে। তিনি সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেছেন। সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের সাথে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেটুয়ার মুখ গ্রামের সৌদি আরব প্রবাসী শাহিন আহমদের বাড়িতে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সিলেট অফিসের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান জানাচ্ছেন বিস্তারিত। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেন, স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। একই সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ মানুষের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে তুলে। আজকে যে গণতান্ত্রিক পরিবেশ একসময় কিন্তু এগুলো আসিল, যেটা গত 15 বছর আপনারা তিলে তিলে অনুভব করছেন। আপনার কেউ বিএনপির গন্ধ বা বিএনপি খালি হই না, ইভেন বিএনপি জমা বা অন্যান্য রাজনৈতিক দল যারা আওয়ামী লীগ বিরোধী, তারা ফাইলে আড্ডি ভাঙি দিয়েছে। বেটুয়ারমুখ গ্রামের সৌদি আরব প্রবাসী শাহিন আহমদের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা হুমায়ুন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লুকমান আহমদ, তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মাক্কু এবং কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদ। শামীম প্রবাসে থাকে, সে বিভিন্নভাবে যোগাযোগ রাখে। আরও অনেকে প্রবাসী যারা আছেন, এই অঞ্চলের যারা আছেন, সবাই যোগাযোগ রাখছেন। আমরাও আপনাদের দাবির সাথে একমত পোষণ করে আমরাও মাননীয় সংসদ সদস্যকে আপনাদের দাবির কথা আমরাও ওনাকে এখনো বলছি এবং আমরা পরেও ওনাকে স্মরণ করে দেব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শাফরান আহমদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শাহিন আহমদ এবং বেটুয়ারমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবাদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিন। অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজি নুরুল ইসলাম নাসির, আমিরুল ইসলাম টিপু, কোয়েস আহমদ মুন্না এবং সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য এম শামীম আহমদ। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমিতে মাত্রা সংগঠনের আয়োজনে 3 দিনব্যাপী বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর্ট ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হয়েছে।
এতে ফটোগ্রাফি, পেইন্টিং ও বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মাত্রা সংগঠনের সদস্যবৃন্দ, মণিপুরী ললিতকলা একাডেমির নেতৃবৃন্দ সহ যুব সমাজ ও এলাকার বিশিষ্টজনেরা। এই আয়োজনের উদ্দেশ্য ছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কৃষ্টি কালচারকে সংরক্ষণ করা। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, বিপণনের শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে মাঠে সক্রিয় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিপি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত পদ্মা, যমুনা ও মেঘনা এই 3টি জ্বালানি তেলের ডিপোতে বিজিপির 2 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ডিপোতে সার্বক্ষণিক একটি করে সেকশন দায়িত্ব পালন করছে এবং নিয়মিত তদারকির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও সরাইল রিজিয়নে আওতাধীন সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ জেলার 10টি জ্বালানি ডিপো সহ দেশের মোট 9টি জেলার 19টি ডিপোতে বিজিপি সদস্য মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত তথ্য আদান প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ 115 কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত ও আকস্মিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। আইসিপি ও এলসিপি দিয়ে চলাচলকারী ট্রাক, লরি ও অন্যান্য যানবাহনে বিশেষ নজরদারি রাখা হচ্ছে, যাতে অতিরিক্ত তেল বহন করে পাচারের কোনো সুযোগ না থাকে। বর্তমানে দু একটা জায়গাতে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কিছু কিছু জায়গায় কিছু ইনসিডেন্ট হয়েছে। তো আমাদের এই শ্রীমঙ্গল শান্তিপূর্ণ একটা জায়গা, এখানে এই শান্তিপ্রিয় মানুষজন যাতে সেই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন না হয়, কোনো গুজবে কর্ণপাত করে কোনো ভুল পদক্ষেপ না করে, কোনো ব্যক্তিকেন্দ্রিক ইস্যুকে কেন্দ্র করে যাতে সামগ্রিক কোনো স্টেপ বা পদক্ষেপ না নেয়, যেটার কারণে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এটার জন্য আমরা সার্বিকভাবে আমাদের বিওপিগুলোর মাধ্যমে জনসচেতনতামূলক যে সভা, এটা আয়োজনের মাধ্যমে আমরা আবার আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রেখেছি। হবিগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে এই অভিযান শুরু হয়। পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মইনুল হকের সভাপতিত্বে এই অভিযানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাস ও 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ আমিনুল হক সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাভেদ ইকবাল চৌধুরী। এছাড়াও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আলোচনা শেষে হাসপাতাল প্রাঙ্গণে হবিগঞ্জ পৌরসভা ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার মশক নিধন টিমের মাধ্যমে কম্পাউন্ডে মশার ঔষধ স্প্রে করা হয়। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।